দেওয়ালে টাঙানো এক সুখী পরিবারের ছবি। বাবা, মা এবং দিদির মাঝে দাঁড়িয়ে ছোট্ট অ্যান্ডি। কিন্তু দেখে যেটা মনে হচ্ছে সেটা আদতে নয়। ছবির ওপরে রক্ত ছিটিয়ে পড়তেই আমরা দেখি অ্যান্ডির বাবা পোজেস্ট অবস্থায় গলা কেটে নিজেকে মেরে ফেলে। মা তাকে বাঁচাতে গেলে কোনো এক অদৃশ্য শক্তি ঘাড় মটকে দেয়। অ্যান্ডির চোখের সামনে ভয়ানক অবস্থা দেখে দিদির ঘরে ছুটে গেলে দরজা নিজে থেকে বন্ধ হয়ে আসে এবং আসতে থাকে একের পর এক ছুরির আঘাতের শব্দ। দিদির চিৎকারের সাথে দুর্যোগের রাত শেষ হয়। ইন্দোনেশিয়ান মুভি মাটি আনার এর গল্প নিয়ে এই প্রপার হরর মুভি আপনাকে কোন দুটি মুভির কথা মনে করিয়ে দিচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা অরফানেজ দেখানো হয়, সেখানে কয়েকটা বাচ্চা ফুটবল খেলছে। তাদের মধ্যে বনি খুব জোরে হিট করলে সেটা সামনের এক পরিত্যক্ত কেবিনে ঢুকে যায়। এবার খেলা কন্টিনিউ করতে হলে বল তো আনতেই হবে। তাই ছেলেটা নিজে না গিয়ে অন্য একটা বাচ্চাকে যেতে বলে। সে ভয়ে ঢুকতে চায় না, কারণ সেখানে নাকি ভূত আছে। চেঁচামেচি শুনে মিস ইনা বের হয়ে আসে। এই মেয়েটা তাদের দেখাশোনা করে। সে বলে, দাঁড়াও, আমি এনে দিচ্ছি। সে ভেতরে ঢুকতেই সব যেন নিস্তব্ধ হয়ে যায়। বাচ্চারা ভয়ে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। আর তখনই ইনা সবাইকে চমকে দিয়ে বের হয়ে আসে। বাচ্চারা তো ভয়ে উল্টে পড়ে যায়। এটা দেখে ইনা খুব হাসে। তখনই জাকা, মানে ইনার বয়ফ্রেন্ড, তার সাথে দেখা করতে আসে। এখানে পরিচয় করানো হয় অরফানেজের মালিক রোজম্যানের সাথে। সে খুব খিটখিটে আর কিপ্টে, বাচ্চাদের জন্য এক পয়সাও খরচ করতে রাজি নয়। মনের সুখে রোজম্যান চা খাচ্ছিল, তখনই বলটা কাঁচ ভেঙে ভিতরে চলে আসে। সে চমকে যেতে চাটা গায়ে পড়ে যায়। রোজম্যান বেজায় রেগে একটা ছুরি নিয়ে বের হয়ে আসে। বাচ্চাগুলোকে মারতেই যাবে, আর তখনই ইনা সবাইকে আগলে বলে, ওরা তো বাচ্চা, একটু ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এমন ভুল আর হবেই না। রোজম্যান ওদের না মারলেও বেশ বকাঝকা করে চলে যায়। এরপর রীতি এসে ইনাকে রোজম্যানের কেবিনে নিয়ে আসে। আসলে আজ বাজার করার কথা, কিন্তু রোজম্যান বেশি পয়সা খরচ করতে রাজি নয়, কারণ তাদের সংস্থায় কোনো ডোনেশন আসছে না। তাই যেটুকু দেওয়া হয়েছে সেটা নিয়েই বাজার করতে বলে। তারপর কোনো উপায় না থাকায় ইনা, রীতি, জাকা বাজার করতে খুব অল্প কিছু জিনিস নিয়ে কিনে আসে। ফেরার সময় হঠাৎ নজর পড়ে রাস্তার ধারে একটা বাড়ির দিকে। সেখানে প্রচুর লোক ভিড় করেছে। একজন লোককে জিজ্ঞেস করলে জানায় এই বাড়িতে গোটা পরিবার খুন হয়েছে। এমন ঘটনা সচরাচর দেখা যায় না, তাই ওরা বেশ চমকে যায়। এখানে জানতে পারা যায় এরা আর অন্য কেউ নয়, মুভির শুরুতে দেখানো অ্যান্ডির পরিবার। একজন পুলিশ অ্যান্ডিকে নিয়ে আসে এবং রোজম্যানের অরফানেজে কতদিন এর জন্য রাখতে বলে। কিন্তু রোজম্যান তাকে রাখতে রাজি নয়, কারণ এমনিতেই একটা বাচ্চার খরচা সে পোষাতেই পারছে না। তখনই ইনা চলে আসে, তাকে থামিয়ে বলে, বাচ্চার দায়িত্ব। রোজম্যান ডেকে বলে, তুমি কি বলছো পাগল, তুমি জানো কি বলছো? কিন্তু ইনা বদ্ধ পরিকল রোজম্যানের কিছু না বলে ভেতরে চলে যায়। ডিনারের সময় সবাইকে একত্রিত হলে ইনা অ্যান্ডির সাথে সকলের পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব সেরে সবাই খেতে বসতেই কারেন্ট চলে যায়। রোজম্যান জানায় ইলেকট্রনিক বিল দিতে পারিনি, তাই এমন অবস্থা। এখন এভাবেই কাজ চালাও। ডিনারের পর ইনার রুমে এসে ছোট্ট বাক্স থেকে তার বাবা মায়ের শেষ স্মৃতি বের করে, যেটা ছিল একটা নেকলেস। সেটায় লাগানো বাবা মায়ের ছবি দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। মাঝরাতে তিন্নি নামের এক বাচ্চা টয়লেটে গেলে সে বনিকে তার সাথে বাথরুমে যেতে বলে, কিন্তু বনি রাজি না। সে একাই মোমবাতি নিয়ে বাথরুমে গেলে নজর পড়ে সামনে খোলা সদর দরজা। অ্যান্ডি সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাইরে কি যেন দেখছে। তিন্নি দরজা বন্ধ করে তার হাত ধরে ঘরে যেতেই যাবে, ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে যায়। সে চুপচাপ ঘরে দরজাটা দিকে
ঘুরে দেখতেই কেউ যেন এসে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দেয়। তিন্নি সমবীজ ফিরে অ্যান্ডির নাম ধরে ডাকতে রোজম্যান এসে তাকে বকা দিয়ে বলে, কি হলো, এখানে কি করছো? যাও, রুমে যাও। তিন্নি এক ছুটে ভেতরে আসলে দেখে অ্যান্ডি বিছানায় শুয়ে আছে। ব্যাপারটা বড় রহস্যজনক, কারণ সে যদি বিছানায় থাকে তাহলে এতক্ষণ বাইরে কে ছিল? পরের দিন সকালে খেলার সময় তিন্নি রাতের ঘটনার ব্যাপারটা বললে সবাই অ্যান্ডির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তখনই ইনা ব্যাপারটা অনুধাবন করতে পেরে অ্যান্ডিকে আদর করে বলে, আমি যখন ছোট ছিলাম তখন সবাই আমার সাথেও এমন করত। আমি বুঝি তোমার কষ্টটা। আমারও ছোটবেলা অনাথ আশ্রমে কেটেছে। আমার যদি অরেঞ্জ ছিলেন, সে ভীষণ বকাঝকা আর মারধর করত, কিন্তু আমি তোমাদের সাথে এমনটা হতে দিব না। ইনা অ্যান্ডিকে তার সাথে বাজারে নিয়ে যায়। তারা একটা দোকানে আসে যেখানে ইনা তার নেকলেসটা বেচতে চায়, কারণ বাচ্চাদের জন্য রোজম্যানের কোনো টাকাই দিচ্ছে না। কিন্তু দোকানদার সেটা বদলে বেশি টাকা দিতে রাজি হয় না। যেটুকু টাকা দিচ্ছে সেটা বাচ্চাদের দুদিনের বেশি চলবে না। ইনা নেকলেস দিয়ে ফিরতেই যাবে, ঠিক তখনই অ্যান্ডি লোকটার দিকে অদ্ভুতভাবে তাকালে লোকটি ইনাকে ডেকে নেকলেস ডবল দামে দিতে রাজি হয়। ইনা অবশ্য এটাকে নিয়ে তেমন কিছু ভাবে না। তার মনের মধ্যে তখন ইমোশন কাজ করছিল, কারণ এটা তার বাবা মায়ের একমাত্র শেষ স্মৃতি। অন্যদিকে বাচ্চাটা খেলার সময় দুষ্টামি করে তিন্নিকে সেই কেবিনে লক করে দেয়। সে দরজা খুলতে বলে, কেউ না খুললে তিন্নি ভেতর ঘুরে দেখতে থাকে, কিন্তু তখনই শুনতে পায় কেউ যেন ফিসফিসিয়ে তার নাম ধরে ডাকছে। তারপরে আওয়াজটা খুব কাছে চলে আসে। প্রচন্ড ভয়ে সর্বশক্তি দিয়ে দরজা ঠেলে সে বাইরে বেরিয়ে আসে। বাচ্চারা এটা দেখে কিন্তু খুব হাসে। তখনই ইনা বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসে। সবাই তার দিকে ছুটে যায়, কিন্তু ইনা সকলের কাছে একটা প্রস্তাব দেয় যে এই চকলেট তখনই দেওয়া হবে যখন তারা অ্যান্ডিকে তাদের সাথে খেলতে নিবে। তখনই চকলেটের লোভে খুব সহজে বাচ্চারা এই প্রস্তাবে রাজি হয়ে গেলে ইনা তাদের চকলেট দেয়। এই সবের মাঝে সেখানে একটা কুকুর এসে অ্যান্ডির দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। এই কুকুরটা তাদের চেনা, সে কখনোই তাদের দেখে এরকম করে না। কিন্তু আজ কি হলো এমন? আশ্চর্যজনক ব্যাপারটা হলো অ্যান্ডি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে কুকুরটা ভয়ে চলে যায়। বাচ্চারা কিন্তু ব্যাপারটাকে ভালো মতোই লক্ষ্য করে। এরপর মাঝরাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন অ্যান্ডি একাই দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। তিন্নি এটা দেখে সবাইকে ডেকে তুললে অ্যান্ডি দরজা খুলে বেরিয়ে যায়। তখনই ইনা দেখে ঘরের কোণে রক্তাক্ত অবস্থায় একটা মেয়ে দাঁড়িয়ে, সে দুটো কথা রিপিট করছে, অলরেডি। ইনা এক ঝটকায় উঠে বসলে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন। কিন্তু পুনরায় শুতে গেলে আমরা দেখি ঠিক তার পাশে কেউ যেন একটা শুয়ে আছে। একদিকে বাচ্চারা অ্যান্ডিকে অনুসরণ করে বাগানে এসে তাকে কেবিনের ভেতর ঢুকতে দেখে। তখনই এক অদৃশ্য শক্তি বনিকে কেবিনের ভেতর টেনে নিয়ে যায়। পরিত্যক্ত কেবিনে কেই বা থাকতে পারে। ঠিক তখনই দেখে পেছনে অন্ধকারে এক বয়স্ক মহিলা তার দিকে তাকিয়ে হাসছে। বনি প্রচন্ড ভয়ে দরজা খুলতে বললে মহিলাটা তার দিকে আরো এগিয়ে আসে। চিৎকার শুনে ইনা চলে আসলে বনিকে সেখান থেকে বের করে। এর দিকে মেয়েদের রুমের দরজাটা নিচে থেকেই খুলে যায়। সবার দৃষ্টি সেই দিকেই ছিল। তখনই লক্ষ্য করে একটা কালো অবয়ব আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। ক্রমশ তাদের খুব কাছে চলে আসলে সবাই চিৎকার করে ওঠে। ছেলেমেয়েরা সকলে বারান্দায় জমা হলে রোজম্যান এটা তাদের মনের ভুল ভেবে তাড়িয়ে দেয়। সেই রাতটা কোনো রকমে ভয়ে আতঙ্কে মধ্যে কেটে যায়। পরের দিন সকালে রিটা নামের এক মহিলা অরফানেজে আসে ডোনেশন দেওয়ার জন্য। এতে ইনা এবং রোজম্যান দুজনেই খুশি হয়। এর মধ্যে বাচ্চারা দেওয়ালে পিগের ছবি এঁকে নিচে রোজম্যান লিখে হাসতে থাকে। তাদের এরূপ হাসার কারণ জানতে রোজম্যান ভেতরে আসার আগেই বাচ্চারা পালিয়ে যায়।
কিন্তু এর মাঝে অ্যান্ডি এসে সেখানে হাসতে থাকলে রোজম্যান ভাবে এটা তারই কীর্তি, তাই তাকে মারতে শুরু করলে অ্যান্ডি চিৎকার শুনে ইনা এসে তাকে বাঁচায়। আর তখনই অ্যান্ডি বড় বড় চোখ করে রোজম্যানের দিকে তাকিয়েই সে কোনো একটা কারণে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। ইনা তাকে রুমে এনে শুইয়ে দেয়। ইতিমধ্যেই জাকা এসে ইনাকে হেল্প করে দেওয়ালের থেকে সেই ছবিটা ক্লিন করতে। এরই মাঝে তাকে বিয়ের প্রস্তাব দেয় আর ইনা এতে রাজিও হয়ে যায়। অন্যদিকে বিছানায় শুয়ে থাকা রোজম্যান তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করে। তার মনে হচ্ছিল বাচ্চাটা ওপর হাত তোলা উচিত হয়নি, তাই সে যে ছুরিটা দিয়ে বাচ্চাদের মারত সেই ছুরিটা সে ভেঙে ফেলে। তখনই শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তাকে ডাকছে। সেটাকে অনুসরণ করে বাইরে আসতেই দেখে কেউ নেই। তখনই আওয়াজটা আরো একবার আসে। এইবার মনে হয় সেটা যেন সিলিং থেকে আসছে, তাই একটা টর্চ নিয়ে সিলিং এর ওপর তা চেক করতে যায়। টর্চের আলো দ্বিতীয়বার ভালোভাবে ঘোরালেই অন্ধকারে ঈশানকোণে একটা কোনো অবয়ব বসে থাকতে দেখে। পরক্ষণেই চমকে উঠলে টর্চটা বন্ধ হয়ে যায়। কোনো রকমে সেটাকে আবার অন করে ভালোভাবে ঘুরিয়ে চারদিকটা চেক করতে গেলেই সেই কালো অবয়ব হঠাৎ করে তার সামনে চলে আসে। এদিকে ইনা তখন ঘুমাচ্ছিল। সে বুঝতে পারে পেছনের আলমারিটা নিজে থেকেই নড়ছে। সেটার ভিতর থেকে কেউ যেন বলছে ডেড ডেড। আওয়াজটা বড্ড পরিষ্কার, তাই বুকটা ধড়াস করে ওঠে। কিন্তু মনে সাহস নিয়ে আলমারিটা খুললে সেখানে কাউকে দেখতে পায় না। কিন্তু পরক্ষণে পেছনে ঘুরতেই একটা লোককে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। তার মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত, কিন্তু সেটাও এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এগুলো কি সত্যি, নাকি মনের ভুল, নাকি এর কোনো অর্থ রয়েছে? ধীরে ধীরে বিছানায় এসে বসতেই লক্ষ্য করে অপর প্রান্তের অন্ধকারে ভেতর থেকে একটা মেয়ে উঠে দাঁড়ালো এবং বলছে রা। কথাটা শেষ করতেই কর্পূরের মতো উবে যায়। ইনা এতক্ষণে কথা বলার শক্তি হারিয়ে ফেলছিল। নিজেকে সামলাতেই যাবে আর তখনই বাইরে থেকে চিৎকার শুনে দরজা খুলে বেরিয়ে আসতেই দেখে গোটা মেঝে জুড়ে পড়ে আছে রক্ত। স্মৃতি আর ইনা সাহস করে রোজম্যানের রুমে ঢুকতেই দেখে কেউ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। পা দুটোকেও উল্টে দিয়ে গেছে। পরক্ষণে এক অদৃশ্য শক্তি স্মৃতিকে টেনে নিয়ে যায়। সবাই তাকে ধরার চেষ্টা করতে গেলে দেখে ঘরের এক কোণে তার মৃতদেহ পড়ে রয়েছে। না এক ছুটে তাকে তুলতে গেলে বাচ্চারা বলে ওই দেখুন, ওইদিকে স্মৃতি বসে আছে। ইনা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ ওইদিকে যদি সে জীবন্ত অবস্থায় বসে থাকে তাহলে তার হাতে কে রয়েছে। তখন ঘুরতেই দেখে স্মৃতির মৃতদেহ সেখান থেকে উধাও। তাহলে কি সবটাই ছিল হ্যালুসিনেশন? কোনো রকমে রাত কাটিয়ে সকাল হলে হসপিটাল থেকে লোক এসে রোজম্যানকে নিয়ে যায় এবং স্মৃতি অরফানেজ ছেড়ে দেয়, কারণ সেখানে কোনো মতেই থাকতে রাজি নয়। কিন্তু যাবার আগে বলে যায় অ্যান্ডিকে তাড়াও। ইনা কিছু বুঝতে না পেরে ভেতরে আসলে দেখে বাচ্চারাও এক প্রকার অ্যান্ডির বিরুদ্ধে কথা বলছে। তাদের মতে সে আসার পর থেকেই এগুলো অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। এসব শুনে ইনা রেগে সেখান থেকে চলে যায়। এরপর রোজম্যানের রুমে এসে কিছু পেপার কার্টিস খুঁজে পায়। সেখানে লেখা ছিল অ্যান্ডির পরিবারের ছবি সমেত তাদের মৃত্যুর ঘটনা। এর আগে কখনোই ইনা অ্যান্ডির পরিবারকে দেখেনি, কিন্তু এখন দেখলে সব ক্লিয়ার হয়ে যায়, কারণ বিগত কদিন ধরে এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে সেখানে সেটা স্বপ্ন, বাস্তব নাকি হ্যালুসিনেশন। সে রাত ইনা সব বাচ্চাদের সাথে একই রুমে ঘুমাবে সিদ্ধান্ত নেয়, কিন্তু মাঝরাতে কোনো কারণে তার ঘুম ভাঙলে সদর দরজার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। এবার ইনার হাতে ছুরি নিয়ে তার পিছু নিলে কাউকে দৌড়ে যেতে দেখে। তার অনুসরণ করে বাগানে আসলে নজর যায় অরফানেজের ছাদে। সেখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ইনা কি করবে ভেবে না পেয়ে ঘরে ঢুকে দরজা লক করে। হাতে একটা ছুরি নিয়ে চেয়ারে বসে পড়ে। এখন যে কেউ আসুক না কেন, বাচ্চাদের বাঁচানোর জন্য তার সাথে না হয় এক হাত হয়েই যাবে। কিন্তু এসবের মাঝে যখন
সে ঘুমিয়ে পড়ে, তার খেয়াল থাকে না। সকালে জাকার ঠেলায় ঘুম ভাঙলে ইনা ছুরি হাতে তাকে মারতে তেড়ে যায়। জাকা কোনো রকমে শান্ত করলে ইনা অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় পর জ্ঞান ফিরলে সামনে দেখে জাকা এবং রিটা বসে আছে, অর্থাৎ যে মহিলা ডোনেশন দিতে এসেছিল। কোনো রকমে সুস্থ হয়ে উঠলে রিটা বলে, এখানে আমি থাকতে চাই। ইনা তখন ভাবার মতো পরিস্থিতি ছিল না, তাই তাকে থাকতে অনুমতি দেয়। মাঝরাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে জাকার ঘুম ভেঙে যায়। সে যা দেখছিল সেটা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কারণ একটা বাচ্চা মেয়ে দেওয়ালে উল্টে হয়ে ঝুলে আছে এবং সেটা আউড়ে যাচ্ছে। অলরেডি ডেড, রান! অলরেডি ডেড, রান! জাকা কোনো রকমে সবাইকে ঘুম থেকে তুলে পালাতে গেলে মেয়েটা অ্যাটাক করে। ইনা তাকে তাড়ানোর চেষ্টা করলে অসফল হয়, যেন কোনো এক পাশবিক শক্তি তার মধ্যে জন্ম নিয়েছে। এর মধ্যে রিটা মেয়েটার কপালে হাত রাখলেই চিৎকার করে সে ম্যাজিকের মতো শান্ত হয়ে যায়। সবকিছু যখন মনে হচ্ছিল আন্ডার কন্ট্রোল, আর তখনই বনি পসেস হয়ে রিটার উপরে অ্যাটাক করে। বনি তাকে গলা চেপে মারার চেষ্টা করলে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। অফিসার যে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, তিনি এক মুহূর্ত দেরি না করে অরফানেজের উদ্দেশ্যে রওনা দেয়। এর মাঝে জাকা আর ইনা প্লেনে করে অ্যান্ডির বাড়িতে আসে, কারণ ইনার মতে অ্যান্ডির পরিবারের লোক তাকে হয়তো কিছু বলতে চাইছে। ঘরে প্রবেশ করতেই চারদিকে রক্তাক্ত বিভীষিকা ছড়িয়ে থাকতে দেখে। এদিকে ওদিকে খোঁজাখুঁজি করলে জাকা একটা লকেট খুঁজে পায়। ইনা সেটা ধরতেই রিজেন্ট দেখতে পায়, যেখানে সে ফিরে যায় সেই রাতের ঘটনা, যখন অ্যান্ডির পরিবারের সকলে মৃত্যু হয়েছিল। তখন একটা কথাই বারবার রিপিট হচ্ছিল, অলরেডি ডেড, রান! সেখানে উপস্থিত অ্যান্ডির দিদির রুমে ঢুকলে দরজা বন্ধ হয়ে যায়, আর ভেসে আসছে পরিতরাহী চিৎকার। ইনা সেখানে প্রবেশ করলে তার দিদিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এই ভয়ানক দৃশ্য দেখে ইনা চিৎকার করে উঠলে দেখে তার সামনে জাকা বসে আছে। সে বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, এখন কেমন আছো? ইনা অবশ্যই কিছু বলে না, কারণ সে নিজে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। এখান থেকে তারা সোজা থানায় যায়। একজন নতুন অফিসার বদলি হয়ে এসেছে। ইনা তাকে অ্যান্ডির ব্যাপারে জিজ্ঞেস করলে স্বাভাবিকভাবে সে কোনো কিছু বলতে পারে না, কারণ তার কাছে বিগত দিনের কোনো ডেটা এখনো জমা দেওয়া হয়নি। তখন পাশে রাখা বাক্সগুলো দেখে বলে, আপনাকে অনেক ধন্যবাদ রিটার মাধ্যমে এই জিনিসগুলো অরফানেজে পাঠানোর জন্য। এটা শুনে অফিসার চমকে বলে, এই পুরো এলাকার রিটা নামের কোনো মহিলাই নেই, আর এই বাক্সগুলো তো আজকে আসছে, আমরা কোথাও পাঠাইনি। এটা শুনে চমকে গেলে তারা অরফানেজের দিকে রওনা দেয়। তাদের মনের মধ্যে ঘুরছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে পুলিশ অফিসার অরফানেজে পৌঁছে যায় এবং ইনাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেলে এসে দেখে চারিদিকে শুনশান। কিছু একটা ঘটে গেছে। এক ছুটে ভিতরে প্রবেশ করলে দেখে চারিদিকে মোমবাতি জ্বলছে এবং বনিকে বেঁধে রাখা হয়েছে। ইনা তাকে বাঁধনমুক্ত করতে গেলে পেছন থেকে কেউ এসে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এরপর জ্ঞান ফিরলে দেখে ইনা জাকা ও অফিসারকে রিটা এবং সেই দোকানদার, যার নাম মিস্টার রয়, তাকে বেঁধে রেখেছে। তারা একটা রিচুয়ালস করছে, যেখানে রিটা অরফানেজের 7 জন বাচ্চার বলি দিয়ে তাদের রক্ত বাটিতে ভরে অ্যান্ডির গোটা শরীরে মাখিয়ে দেয়। যখন অ্যান্ডি ঘুমন্ত অবস্থায় ছিল এবং তারা তাকে মহারাজ বলে সম্বোধন করে, তাদের মতে এই বাচ্চাদের বলি মহারাজকে খুশি করার জন্য, এবং এর পরিবর্তে তিনি তাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন। এরই মধ্যে সবার অজান্তেই জাকা নিজের সহ বাকিদের দড়ি খুলে দিলে সবাই রিটাদের ওপর অ্যাটাক করে। নিজের মধ্যে হাতাহাতি হলে ইনা কোনো রকমে পালাতে গেলে তাদের মধ্যে একজন পুলিশ অফিসারের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ইনা তাদের একজন সদস্যকে মেরে ফেলে। অফিসার এবং ইনা অসহায় অবস্থায় বসে পড়লে অফিসার রিভিল করে আসল রহস্য আসলে সেদিন অ্যান্ডির কাকাকে ফোন করে জানতে পারে আজ থেকে 3 বছর আগে অ্যান্ডির অ্যাক্সিডেন্টে মারা গেছিল এবং
তার বাবা-মা এই মৃত্যুর শোক সামলাতে না পেরে ব্ল্যাক ম্যাজিক করে তার ছেলেকে জীবিত করে তোলে। কিন্তু সেদিন অ্যান্ডির শরীরে অ্যান্ডি নয়, বরং ভেললেজ ছিল। কিন্তু তারা এ ব্যাপারে অগোচর ছিল। যখন সবকিছু জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ফলস্বরূপ অ্যান্ডি তাদের সকলকে মেরে ফেলে। শুরু থেকে ইনা এবং অরফানেজের বাচ্চাদের অ্যান্ডির মৃত বাবা, মা এবং দিদি বারবার সতর্ক করে গেছে এখান থেকে পালানোর জন্য, যার কারণে তারা বলতো অলরেডি ডেড রান, যেটা এক প্রকার ছিল তাদের জন্য সতর্কবার্তা। এখন ঘটনা বর্তমানে ফিরে আসলে আমরা দেখি অ্যান্ডির শরীর হাওয়ায় ভেসে ওঠে এবং তার চোখ কালো বর্ণে পরিণত হয়। সুযোগ বুঝে ইনা সেখান থেকে পালিয়ে গেলে বাইরে আসতেই দেখে কোনো গুপ্ত সংস্থার সদস্যরা তাদের পুরো অরফানেজ ঘিরে নিয়েছে। রিটা জানায়, আমরা সবাই এই শয়তানের পূজারী এবং তাকে রক্ষা করা আমার কর্তব্য। ইনা লক্ষ্য করে অ্যান্ডির বাড়ি থেকে যেই লকেটটা তারা পেয়েছিল সেটা তাদের প্রত্যেক এর গলায় ঝুলিয়ে তখনই তাদের মধ্যে একজন শয়তানের উদ্দেশ্যে সর্বসম্মুখে জাকার গলায় কেটে বর্ণি দেয়। ইতিমধ্যে অ্যান্ডি সেখানে আসলে সবাই মাথা নিচু করে অনেক শ্রদ্ধা জানিয়ে নিজেদের ইচ্ছা প্রেরণ করে। রিটা তাকে খুশি হওয়ার জন্য ইনাকে মারতে যায়, কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটে যায়। রিটা যখন তার গলা কাটতে যাবে তখনই অ্যান্ডি তার ক্ষমতা বলে রিটাকে মেরে ফেলে এবং তার সাথে বাকিরাও হাওয়ায় ভেসে ওঠে, নিজেদের মারতে শুরু করে এবং তার রক্ত ছিটিয়ে পড়ে ইনার গোটা শরীরে। অ্যান্ডি বৈশাজিক হাসি দিয়ে তাদের মৃত্যু উপভোগ করতে থাকে। সর্বশেষে অ্যান্ডি নিজের হাত ইনার দিকে বাড়িয়ে দেয়। ইনা এখন কিছুই করার নেই, সে এক দৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে সবকিছু দেখতে থাকে এবং মন্ত্রমুগ্ধের মতো নিজের হাত অ্যান্ডির দিকে বাড়িয়ে দিলে মুভির এখানেই শেষ হয়।